ভূগোলের অষ্টমতম সেট এবিটিএ টেস্ট পেপারের 300 নম্বর পাতায় রয়েছে। যতগুলো সেট করানো হয়েছে তার মধ্যে সবচেয়ে এই সেটটি গুরুত্বপূর্ণ। তো প্রথম যে প্রশ্নটা আছে, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো। 4টা অপশান দিয়েছে: গিরিখাত ও সার্ক, গ্রাবরেখা ও কেম সোপান, বদ্বীপ, বালুচর। গিরিখাত ও সার্ক এটা অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তার মানে কি আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়, এটাই আনসার হয়ে গেল। তার বাকিগুলো কি বলছে? গ্রাবরেখা ও কেম সোপান সঞ্চয় কার্যের ফলে হয়, মানে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বদ্বীপ এটাও সঞ্চয়, মানে আরোহণ প্রক্রিয়া। বালুচর এটাও সঞ্চয়। অর্থাৎ প্রথম গিরিখাত ও সার্ক এটা আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, তো সঠিক উত্তরটা কোনটা হয়ে যাবে? কয়েকটা, গিরিখাত ও সার্ক। এরপর দুইটা প্রশ্ন আছে। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জল বিভাজিকাটি হলো। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জল বিভাজিকা। জল বিভাজিকাটা কি রে? কি জিনিস জল বিভাজিকা? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে, বা দুই বা তার বেশি নদী ব্যবস্থাকে পৃথক করে, তাকে বলা হয় জল বিভাজিকা। অর্থাৎ এগুলো এক একটা পাহাড় পর্বত হতে পারে, বা একটা শৈলশিরা হতে পারে, তাই না? তো জল বিভাজিকা এই যে নর্মদা এবং তাপ্তির মাঝে কোন পর্বত রয়েছে? সাতপুরা পর্বত রয়েছে। কোন পর্বত রয়েছে? সাতপুরা পর্বত। ঠিক আছে, তো 4টা অপশান দিয়েছে: বিন্দু, সাতপুরা, হিমালয়। হিমালয় তো উত্তরে আছে, পশ্চিমে পশ্চিমে আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সাতপুরা। এরপরে পরে যেটা আছে, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয়। উল্টো করে বলতে গেলে, যে সীমারেখার ওপরে বা যে কাল্পনিক রেখার ওপরে বরফ জমে থাকে পর্বত গাত্রে, সেই সীমারেখাকে কি বলা হয়ে থাকে? কি বলা হয়ে থাকে? হিমরেখা। গ্রাবরেখা আলাদা জিনিস, ওটা সঞ্চয়িত ভূমিরূপ। হিমশৈল আলাদা জিনিস, ওটা সমুদ্রের জলে ভাসমান বরফের টুকরো। এটি দুটি সার্কের মধ্যবর্তী উঁচু অংশ। ঠিক আছে, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এরপর যেটা বলছে যে পশ্চিমা বায়ু হলো একটি কি ধরনের বায়ু? কি ধরনের বায়ু? নিয়ত বায়ু, তাই তো? তাহলে নিয়ত বায়ু কোনগুলো? যেসব বায়ু সারা বছর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। তো এই নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। ঠিক আছে, তো এই 3 প্রকারই আছে নিয়ত বায়ু। তো সাময়িক বায়ু মানে কি? যেটা দিনের, রাতের কিংবা বছরের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হবে। দিন রাত কিংবা বছরের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হবে, সেটাকে আমরা বলবো সাময়িক, মানে সময়ে প্রবাহিত হচ্ছে। যেমন স্থল বায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু, এগুলো হচ্ছে সাময়িক বায়ু। আর নেক্সট, প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে। ঘূর্ণবাতের উল্টো হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত মানে কি? অ্যান্টি সাইক্লোন, তাই তো? অর্থাৎ কোনো স্থানে উচ্চচাপ সৃষ্টি হলে, উচ্চচাপের সৃষ্টি হলে ওই উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু বাইরের নিম্নচাপ কেন্দ্রের দিকে ক্রমশ ঘড়ির কাঁটার দিক দিয়ে, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিক দিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়ে যায়। একে বলা হয় প্রতীপ ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাতে আমরা কি দেখব? যে কোনো স্থানে উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে, উষ্ণতা বেড়ে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। এর ফলে বাইরের উচ্চচাপ অঞ্চল থেকে উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটারের বিপরীত দিক দিয়ে ঘুরতে ঘুরতে নিম্নচাপের কেন্দ্রে প্রবেশ করতে, সেটা হচ্ছে ঘূর্ণবাত। আর ঘূর্ণবাতের পুরো উল্টো প্রতীপ ঘূর্ণবাত, অ্যান্টি সাইক্লোন। ঠিক আছে, তাহলে কি হবে? প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতকালে উষ্ণ অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, আর্দ্র অঞ্চলে। তাহলে প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি কোথায় ঘটে? মানে শীতল অঞ্চলে। শীতল অঞ্চলে বেশি হবে। তাহলে কোথায় হবে? শীতল অঞ্চলে। মানে যত শীতল হবে তত বায়ুর চাপ বাড়বে, আর বায়ুর চাপ বৃদ্ধি মানে কি? প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হবে। তো এই প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি সাধারণত কোথায় ঘটে? শীতল অঞ্চলে, উষ্ণ অঞ্চলে। উষ্ণ অঞ্চলে তো হবে না, উষ্ণ অঞ্চলে হবে না, আর্দ্র অঞ্চলে হবে না। শীতল আর নাতিশীতোষ্ণ দুটাই তো একই রকম, মানে তাই তো? না, সব জায়গাতেই ঘটে, কিন্তু শীতল অঞ্চলে বেশি ঘটে। শীতল অঞ্চলে বেশি ঘটে বায়ুর চাপ বেড়ে গেলে, তাই তো? নেক্সট, একই স্থানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের ব্যবধান। দুটি জোয়ারের মধ্যে ব্যবধান, মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান, একই প্রশ্ন উত্তর।
তাই তো। যদি বলে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান, সেটা আলাদা প্রশ্ন। তো এখানে বলেছি কি একই স্থানে জোয়ার, একই স্থানে মুখ্য এবং গৌণ জোয়ার মধ্যে পার্থক্য হবে কত? 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। একটু আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি প্রশ্নগুলো। শুধু যদি জোয়ার এবং ভাটা বলে তাহলে 6 ঘন্টা 13 মিনিট, ঠিক আছে। একটি গৌণ জোয়ার এবং একটি মুখ্য জোয়ার 12 ঘন্টা 26 মিনিট, বা দুটি জোয়ারের মধ্যে ব্যবধান তবু ওই 12 ঘন্টা 26 মিনিট। কিন্তু যদি এরকম বলে দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান, দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, আর দুটি গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান তবু হবে 24 ঘন্টা 52 মিনিট। দুটি ভাটার মধ্যে ব্যবধান, দুটি ভাটা 12 ঘন্টা 26 মিনিট। বোঝা গেল? নেক্সট, স্যানিটারি ল্যান্ডফিল্ড। স্যানিটারি ল্যান্ডফিল্ড যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত। স্যানিটারি ল্যান্ডফিল্ড কী হবে? কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, না উপরে সবগুলি? কি মনে হয় স্যানিটারি ল্যান্ডফিল্ড মানে ল্যান্ডফিল্ড পদ্ধতিকে বোঝাচ্ছে। যে ল্যান্ডফিল্ড বা স্যানিটারি ল্যান্ডফিল্ড এটা কি ধরনের বর্জ্য ব্যবস্থাপনা? কঠিন, তরল, না গ্যাসীয়? গ্যাসীয় তো স্ক্রাবার, তাই তো। আর তরল বর্জ্য হচ্ছে নিষ্কাশন পদ্ধতি। কঠিন বর্জ্য এটা হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ঠিক আছে। এরপরে হিমালয় পর্বতমালার নবীনতম অংশ শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস। কোনটা হবে? সবচেয়ে পরে সৃষ্টি হয়েছে কোনটা? সবচেয়ে পরে যেটা সৃষ্টি হয়েছে সেটা নবীনতম। সবচেয়ে আগে সৃষ্টি হয়েছে টেথিস, ঠিক আছে। তারপরে হিমাদ্রি, তারপর হিমাচল, তারপর শিবালিক। সবচেয়ে নবীনতম অংশ হচ্ছে শিবালিক। পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে বলা হয় কি বলা হয় তাকে? পাঞ্জাব সমভূমির। গঙ্গা সমভূমি আর পাঞ্জাব সমভূমি দুটো নবীন পলিমাটি দু জায়গাতে কিন্তু আলাদা আলাদা নামে পরিচিত। তাহলে কি পাঞ্জাব সমভূমিতে নবীন পলিমাটিকে কি বলা হয় থাকে? বেট, ধায়া, রোহি, না ঘোষ? বেট বলা হয়। কি বলা হয় থাকে? বেট। পাঞ্জাব সমভূমিতে নবীন পলিমাটিকে বলা হয় থাকে বেট। আর গাঙ্গেয় সমভূমিতে নবীন পলিমাটিকে কি বলা হয় থাকে? খাদার বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? খাদার। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদী, মানে সবচেয়ে বেশি পলি বহন করছে যে নদীটা, সবচেয়ে বেশি পলি বহন করে কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, না গোদাবরী? গোদাবরী তো আগে বাদ। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। সিন্ধু আমাদের ভারতের মধ্যে খুব অল্প পরিমাণে যায়, তাহলে বেশি পরিবহন করবে কি? ভারতে কি বেশি পরিবহন করে? ব্রহ্মপুত্র তো বেশি অংশ নেই আমাদের, সবচেয়ে বেশি অংশ কার আছে? গঙ্গার আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা। মানে কিচ্ছু না, তোদেরকে একটু মাথাটাকে ঘোরানোর জন্য ইয়ে করেছে। এরপরে বলছে এল নিনোর প্রভাবে, কতবার রিপিট হবে এই প্রশ্নগুলো। এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে খরা, বন্যা, ঘূর্ণিঝড়। কোনটা হবে? খরা, তাই তো। মানে পশ্চিম প্রশান্ত মহাসাগরের তীরবর্তী যে কয়েকটা দেশ আছে বা এই দিকে রয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর দিকে বা ভারত মহাসাগর কাছাকাছি অঞ্চলে যে দেশগুলো আছে, সেগুলোতে কী সৃষ্টি হবে? খরা পরিস্থিতির সৃষ্টি হবে। আর এল নিনোর প্রভাবে আবার পূর্ব প্রশান্ত মহাসাগরের দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে পেরু, ইকুয়েডর, তাই তো, এই দেশগুলোতে কী হবে? বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, তাই না? ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার। তো সঠিক উত্তর হয়ে যাবে ক, ভোপাল। এরপরে একটি শিকড় আলগা শিল্প, একটি শিকড় আলগা শিল্প। শিকড় আলগা শিল্প মানে কি? যেসব শিল্পের কাঁচামাল উৎপাদিত দ্রব্যে রূপান্তরিত করার পরেও ওজন হ্রাস পায় না। তো শিকড় আলগা শিল্প বলতে কোনগুলো বোঝায়? যেসব শিল্পের কাঁচামালের ওজন হ্রাস পায় না, তাই তো। যেমন পাট শিল্প হোক বা তুলা শিল্প, কার্বাস বয়ন শিল্প, তাই তো। এইসব শিল্পের কাঁচামালের ওজন কিন্তু হ্রাস পায় না।
তো কোনটা হবে এখানে? কার্পাস বয়ন শিল্প, একটি শিকড় আলগা শিল্প, কার্পাস বয়ন শিল্প। শিকড় আলগা কেন? কারণ এই শিল্পগুলি যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, কারণ এই সব শিল্পের ক্ষেত্রে পরিবহন ব্যয়ের ভূমিকা তেমন থাকে না, পরিবহন ব্যয়ের ভূমিকা তেমন থাকে না, তাই এটা হচ্ছে শিকড় আলগা শিল্প। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমন্বিতাকার রং, টোপোগ্রাফিক্যাল ম্যাপে বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমন্বিতাকার রং কি হবে রে? বাদামি রং। তো যাই হোক, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে সমন্বিত রেখা রং হচ্ছে বাদামি। শুদ্ধ অশুদ্ধ একটু ভাবনা চিন্তা করে করতে হবে, এখনই বললাম, একটু ভাবনা চিন্তা করে না করলে কিন্তু অসুবিধায় পড়বি। তো প্রথমে যেটা বলছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। শুদ্ধ না অশুদ্ধ? এটা অশুদ্ধ। কি সৃষ্টি হয়ে থাকে? প্রপাতকূপ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়ে থাকে? প্রপাতকূপ সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়, মন্থকূপ সৃষ্টি হয় না। নেক্সট দুইটা, হিমবাহ উপত্যকা হিমদ্রোণী বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়। এটা সত্য হবে, এটা সু হবে, তাই তো? নেক্সট, ট্রপোস্ফিয়ারের ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় মানে সবচেয়ে বেশি ওজোন গ্যাস রয়েছে ট্রপোস্ফিয়ারে, এটা বলতে চাইছে। শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই তো? প্রায় 35 কত থেকে 15 থেকে 35 কিমি উচ্চতায়, 15 থেকে 35 কিমি উচ্চতায়। ঠিক আছে, এরপরে পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত। পঞ্চযোগ অপ, পঞ্চ মানে 5, অপ মানে নদী বা জলকে বোঝায়, তাই তো? পঞ্চ অপ, 5টা নদীর সম্মিলিত সমভূমি হচ্ছে এই পাঞ্জাব সমভূমি। তাহলে পঞ্চনদ দ্বারা গঠিত, ঠিক না ভুল হবে? এটা শুদ্ধ হবে। এরপরে তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য। আর কি করে হয়ে যায় তেজস্ক্রিয় বর্জ্য? তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? অ। এরপরে পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়। তোদের ম্যাপে আসতে পারে একটি পর্জল মৃত্তিকা অঞ্চল, তাহলে পার্বত্য অঞ্চলে দেখা যায়, তাই তো? বিশেষ করে যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, তাহলে এটা কি হয়ে যাবে? সু। বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, রিমোট সেন্সিং প্রক্রিয়া, ঠিক না ভুল? শুদ্ধ হবে। শূন্য স্থান, এরপরে শূন্য স্থান আছে। প্রথম যেটা আছে শূন্য স্থানে, মরু অঞ্চলে শুষ্ক নদী খাত। কি হবে রে? মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলা হয়, এটাই ভুল করবি তোরা, এর আগের দিন আমি বলেছিলাম। তার মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি। আর আয় আকৃতির গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। কি বুঝতে পারলি? মরু অঞ্চলের আয় আকৃতির, মরু বা মরুপ্রায় অঞ্চলের আয় আকৃতির গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, আর শুষ্ক নদী খাতকে বলা হয় কি? ওয়াদি বলা হয়ে থাকে। নেক্সট, ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। কোন বেলায় রে? দিনের না রাতের? দিনের বেলায়। তাহলে দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। তাহলে সমুদ্র বায়ু কি ধরনের বায়ু? সাময়িক বায়ু। সমুদ্র বায়ু, স্থল বায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক, এগুলো হচ্ছে সাময়িক বায়ু, এগুলো হচ্ছে সাময়িক বায়ু। ক্যাটাবেটিক বায়ু রাতের বেলা, অ্যানাবেটিক বায়ু দিনের বেলা। সমুদ্র বায়ু দিনের বেলা, স্থল বায়ু রাতের বেলা। আর মৌসুমী বায়ু কি? 6 মাস দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, 6 মাস উত্তর পূর্ব মৌসুমী বায়ু, মানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শীতকালে আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নেক্সট, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়। কোন তিথিতে জোয়ার দুর্বল হয় রে? জোয়ার দুর্বল মানে কি? মরা কোটাল। জোয়ার দুর্বল মানে মরা কোটাল, অর্থাৎ যেদিন জোয়ারের প্রবল বা তেজটা খুব কম হবে, প্রাবল্য বা তেজটা খুব কম হবে। কোন তিথিতে? অষ্টমী তিথিতে। ঠিক আছে, কোন তিথিতে? অষ্টমী তিথিতে। সে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হোক কিংবা শুক্লপক্ষের অষ্টমী তিথি হোক, শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জোয়ার দুর্বল হয়। এরপরে পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়। তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। কি ধরনের বর্জ্য নির্গত হয়? তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। এরপরে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ হচ্ছে, আর দ্বিতীয় বৃহত্তম কোনটা?
উড়িষ্যার ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে উড়িষ্যার ভিতরকণিকা মহানদী। উড়িষ্যার ভিতরকণিকা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এরপরে চা শিল্প একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প। কি সম্পদ ভিত্তিক শিল্প রে? চা শিল্প একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প। কি সম্পদ ভিত্তিক শিল্প? কৃষি সম্পদ ভিত্তিক শিল্প। কৃষি সম্পদ ভিত্তিক শিল্প। এটা কৃষি সম্পদ না? এরপরে ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এটা কে পারবে না? আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, তাই তো? এরপরে দুই একটি শব্দে উত্তর দাও। হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলা হয় রে? পড়েছিস? ফিওর্ড পড়েছিস? ফিওর্ড? হ্যাঁ, তার ফিওর্ডটা কি? ওই ফিওর্ডটাই হিমবাহ উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হলে কি সৃষ্টি হয়ে থাকে? ফিওর্ড সৃষ্টি হয়ে থাকে। তাকে কি বলা হয়? ফিওর্ড বলে। এরপরে ইনসেলবার্গ ভূমিরূপ বিবর্তনে কোন পর্যায় নির্দেশ করে? ইনসেলবার্গ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায় নির্দেশ করে? বার্ধক্য পর্যায়। ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়? পর্যায়ের কথা বলেছে। কোন প্রক্রিয়ায় কাজ করে বা কোন শক্তি কাজ করে বলেনি, এখানে বলেছে কোন পর্যায়। যৌবন, পরিণত না বার্ধক্য? তিনটে পর্যায় আছে, তার কোন পর্যায়কে নির্দেশ করে? ইনসেলবার্গ বা মোনোটনক, এগুলো হচ্ছে বার্ধক্য পর্যায়কে নির্দেশ করে। কোন পর্যায়কে নির্দেশ করে? বার্ধক্য পর্যায়ে। মানে ভূমিরূপ বিবর্তনের এটা হচ্ছে বার্ধক্য পর্যায় বা অন্তিম পর্যায়। ঠিক আছে। মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত রে? মেসোপোজ। ট্রপোস্ফিয়ারের শেষ সীমা ট্রপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমা স্ট্র্যাটোপজ। থার্মোস্ফিয়ারের থার্মোপজ। এইভাবে পজগুলো মনে আছে নাকি? মনে রাখতে হবে। এরপরে একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম। সবচেয়ে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? একটি বলেছে, যে কোনো লিখলেও কোনো অসুবিধা নেই। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, সিএফসি, তাই তো? জলীয় বাষ্প। এগুলো হচ্ছে কি ধরনের গ্যাস? এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তাই তো? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াই, এর আগে দিনই বললাম, গ্র্যান্ড ব্যাংক কোথায় রয়েছে? বারবার বলছি, উত্তর আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছে। কোন কোন স্রোতের মিলনস্থলে? ল্যাব্রাডর এবং উপসাগরের স্রোতের মিলনস্থলে। এরা কি জন্য বিখ্যাত? এটি মৎস্য শিকার ক্ষেত্র বা মৎস্য চারণ ক্ষেত্র, তাই তো? ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ। আর পৃথিবীর উচ্চতম মালভূমি পামির। এরপরে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? কোন অরণ্যে? গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে গ দিয়ে আছে, তাহলে গুজরাটের গির অরণ্যে। গুজরাটটা নাম মনে থাকবে কিনা? তাহলে গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। তারপরে ভারতের যে ISRO ইসরো এর সদর দপ্তর কোথায়? কোথায় রে? কর্ণাটকের বেঙ্গালুরু। কর্ণাটকের বেঙ্গালুরু। তাহলে বেঙ্গালুরু কি নামে পরিচিত রে? সিলিকন ভ্যালি। ব্যাঙ্গালোর কি নামে পরিচিত? সিলিকন ভ্যালি বা তথ্য প্রযুক্তি কেন্দ্র। এটা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, তথ্য প্রযুক্তি শহর, বিজ্ঞান নগরী, তাই তো? এতগুলো নাম আছে। এবার ইসরোর পুরো নাম কি রে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা মহাকাশ গবেষণা সংস্থা। এটা হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। এরপরে ডান বাম। আরোহণ ও অবরোহণ। আরোহণ ও অবরোহণ এই দুটো মিলে কি হয় রে? পর্যায়ন। তাহলে প্রথমটা কার সঙ্গে হয়ে যাবে? পর্যায়ন। ঠিক আছে, প্রথমটা হয়ে যাবে পর্যায়ন। এরপর বিজ্ঞান নগরী। এখনই বললাম বিজ্ঞান নগরী, আর ভিলাই হয়ে গেল। এখনই বললাম না বিজ্ঞান নগরী। এত তাড়াতাড়ি ভুলে গেলি? ইস্পাত শিল্প ভিলাই হবে। বিজ্ঞান নগরী বেঙ্গালুরু, একদম সোজা। আর ইস্পাত শিল্প ভিলাই নেই। ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র রয়েছে ভিলাই, আর তোরা ভুলে যাচ্ছিস।
ওটা সোজাসুজি হবে, পরীক্ষাতে এরকম থাকতেও পারে যে ভেবেরিস না যে সোজাসুজি উত্তর হবে না, আয় কি বলে আনি বানি জানি এরকম করলে হবে না, ঠিক কি না? ওই আন্দাজে ঢিল ছিড়লে হবে না যে ধান গবেষণা গ্যারান্টি হবে নাকি? তো বুঝতে পারছিস ধান গবেষণাগার কটক হবে, তাই তো? কেন্দ্রীয় ধান গবেষণাগার, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা হচ্ছে কটক। আর পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় আছে রে? কোথায় আছে? হুগলির চুচড়াতে। কোথায় আছে? হুগলির চুচড়াতে। আর আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় বলেছিলাম? ম্যানিলা, ফিলিপাইন্সের ম্যানিলা। এরপরে 2 মার্কের যে প্রশ্নগুলো আছে, জলচক্র, পানিচক্র প্রথম দিন থেকে করে আসছি এগুলো। তাহলে জলচক্র কি? জল বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বায়ুমণ্ডল, তারপরে শিলামণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চক্রাকার যে আবর্তিত হয়, এটাকে কি বলা হয় রে? জলচক্র, যার মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে। লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয়? যে বায়ু প্রবাহের ফলে মরু অঞ্চলের বা মরুপ্রায় অঞ্চলের পলি বালি বহুদূর উড়ে গিয়ে কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে লোয়ের সমভূমি সৃষ্টি হয়। যেমন হোয়াংহো নদী অববাহিকায় আছে, তাই না? এরপরে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন? ক্ষুব্ধ সবসময় রেগে থাকে নাকি? ক্ষুব্ধ কারণ এই স্তরে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় গোলযোগ, যেমন ঝড় বৃষ্টি ঘূর্ণবাত, তাই তো, বজ্রপাত ইত্যাদি হয়ে থাকে। এই জন্য এই স্তরকে কী বলা হয়ে থাকে? ক্ষুব্ধ মণ্ডল। জেট বায়ু কী রে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে। জেট বিমান চলে স্ট্র্যাটোস্ফিয়ারে, কিন্তু জেট বায়ু হচ্ছে ট্রপোস্ফিয়ারে। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত অতি দ্রুত গতিসম্পন্ন জিওস্ট্রপিক বায়ু হলো জেট বায়ু। তাহলে জেট বায়ু হলো জিওস্ট্রপিক বায়ু। জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। এরপরে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? তাহলে বর্জ্যের বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার, পুনরাবর্তন এবং নতুন সম্পদ সৃষ্টি করাকে কি বলা হয়? বর্জ্য ব্যবস্থাপনা। সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা। অনেকটা থাকুক আর না থাকুক, এটা কিন্তু ইম্পর্টেন্ট সংজ্ঞা, এমনিতে ইম্পর্টেন্ট। এরপরে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? যেসব বর্জ্যগুলো উচ্চ তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন পদার্থের অবশিষ্ট অংশ, তাকে আমরা কি বলবো? তেজস্ক্রিয় বর্জ্য। যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, লিথিয়াম, তাই তো, এদের যে অবশিষ্ট অংশ, এদেরকে কি বলা হয় থাকে? তেজস্ক্রিয় বর্জ্য বলে। এরপরে টিকা গঙ্গা অ্যাকশন প্ল্যান, GAP, তাই তো। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়েছিল? 1985। কি উদ্দেশ্য ছিল? গঙ্গা দূষণ প্রতিরোধ বা গঙ্গাকে দূষণ হাত থেকে রক্ষা করা। এরপরে মৌসুমী বিস্ফোরণ। মৌসুমী বিস্ফোরণ কী রে? গ্রীষ্মকালে কোন সময়? জুন মাসে। কোন মাসে? জুন মাসে, ঠিক আছে। যে গ্রীষ্মকালে সাধারণত জুন মাসে মৌসুমী বায়ুর আগমনে কেরালা বা মালাবার উপকূলে প্রবল বর্ষণ বা বৃষ্টিপাতের সূচনা হয়। কোন মৌসুমী বায়ুর আগমনে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে প্রবল বৃষ্টিপাত হয়, একে বলা হয় কি? মৌসুমী বিস্ফোরণ, ঠিক আছে। তাহলে কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে? মালাবার উপকূলে বা কেরালার উপকূলে। কোন মাসে? মূলত জুন মাসে। কোন মাসে? জুন মাসের দিকে। এবং মৌসুমী বিস্ফোরণের ফলে কোন ঋতুর সূচনা হয়? বর্ষা ঋতুর। কোন ঋতুর সূচনা হয়? বর্ষা ঋতুর। এরপরে রেলপথ ভারতের জীবনরেখা বলা হয় কেন? রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? রেলপথের গুরুত্বগুলো বলে হয়ে গেল, ঠিক আছে। এইসব কারণে ভারতের মানে মূল যা গুরুত্ব, মানে ভারতের দিয়ে দেখবি, পৃথিবীর দিয়ে দেখবি না, ভারতের দৃষ্টিকোণ থেকে যবে থেকে রেলপথ আবিষ্কার হয়েছে, ভারতের ব্যবসা বাণিজ্য, শিল্প, শিক্ষা দিকে নানান দিকে কিন্তু বিকাশ ঘটেছে। এই কারণে কি বলা হয়? রেলপথকে ভারতের জীবনরেখা। একটু ভালো করে পয়েন্ট করে লিখবি। রেলপথ বলার কারণগুলো নিম্নরূপ দিয়ে কারণগুলো বললি, ঠিক আছে। 2 মার্কের আছে, অত বেশি পয়েন্ট করে না লিখলেও হবে। এরপরে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? জিরো পপুলেশন গ্রোথ, তাই তো। তো শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি? যখন কোনো অঞ্চলে জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও প্রবাসন সমান হয়,
মোট জনসংখ্যা বৃদ্ধি পায় না, মোট জনসংখ্যা বৃদ্ধি পায় না, তখন সেটাকে আমরা কি বলবো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। অর্থাৎ কোনো অঞ্চলে জন্মহার এবং মৃত্যুহার প্রায় সমান হলে জনসংখ্যা তেমন একটা বৃদ্ধি ঘটে না, এই ধরনের বৃদ্ধিকে আমরা কি বলবো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। অর্থাৎ মোট জনসংখ্যার পরিবর্তন না হলে সেটাকে আমরা কি বলবো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এই 10-20টা কম বেশি হলে সেটাকে ধরবো না, যখন লাখ লাখ পরিবর্তন ওটা ধরা দেবে নাকি। এরপর আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার, অনেক ব্যবহার আছে। সেন্সর কি? সেন্সরটা কি রে? যে এই ক্যামেরায় যে বিশেষ যন্ত্রের সাহায্যে, ক্যামেরায় যে বিশেষ যন্ত্রের সাহায্যে বিভিন্ন বস্তু তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলা হয়? সেন্সর বলা হয়। সেন্সর কয় প্রকার? 2 প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই তো? মানে সক্রিয়, তাই তো? ওটা ভয়েস সেন্সর, তাই তো? সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর। সেন্সরের বাংলা কি রে? সংবেদক। বাংলা হচ্ছে সংবেদক, দিয়ে দিল সংবেদক। সংবেদক তো পড়িনি নাকি, সেন্সর পড়েছি। তো এই যে জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, যে বাংলাটাও কিন্তু মাথায় রাখতে হবে। 3 মার্কের সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, কি প্রভাব পড়ছে? এই যে কুপ্রভাবগুলো, ঘূর্ণিঝড় বাড়ছে, তারপরে সমুদ্র জল উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তারপরে কৃষি জমি নষ্ট হচ্ছে, বাস্তুতন্ত্র বিনাশ ঘটছে, এই প্রভাবগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? মরু সম্প্রসারণের 3টি ফলাফল, যে মরু সম্প্রসারণ বাড়ছে এর ফলাফলগুলো, মরু প্রতিরোধের উপায়গুলো পড়বি, মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলো পড়বি, ফলাফল হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এল নিনা ও লা নিনা কি এরকম দিবে না? এল নিনা লা নিনার প্রভাব আসতে পারে, ভারতের জলবায়ুতে এল নিনার প্রভাব দিতে পারে। আমাদের বর্জ্যের 3টি প্রভাব, আমাদের জনজীবনে বর্জ্যের প্রভাব, কুপ্রভাবই আছে, সুপ্রভাব তো কিচ্ছু নেই। তো বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ পদ্ধতি সম্পর্কে লিখো, এটা ইম্পর্টেন্ট। এটা 2 মার্কে আসতে পারে, যদিও 3 মার্কে দিয়েছে। 2 মার্কে 3 মার্কে দিলে কি দিবি? সংজ্ঞা, বৈশিষ্ট্য, ঠিক আছে? সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দিবি, ঠিক আছে? সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব দিয়ে দিবি 3 মার্কে এলে। ভূ সমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্যটা করতে হবে না, এসেছিল নাকি? আসেনি, তাই তো? আচ্ছা, তাহলে এটা অবশ্যই করবি। ভূ সমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। জিও স্টেশনারি, ভূ সমলয় মানে কি রে? জিও স্টেশনারি। আর সূর্য সমলয় মানে কি? সান সিঙ্ক্রোনাস। বাংলায় না দিয়ে ইংলিশেও দিতে পারে। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার, এটাও ইম্পর্টেন্ট। কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? আচ্ছা, 5 মার্কের যে প্রশ্নগুলো আছে, হিমবাহের ক্ষয়ের ফলে 3টি ভূমিরূপ গুরুত্বপূর্ণ অবশ্যই। নদীর সঞ্চয় কার্যের ফলে, এটাও করবি। বায়ুমণ্ডলের তারতম্যে, এই সবটাই গুরুত্বপূর্ণ আছে। মানব জীবনে জোয়ার ভাটার ফলাফল, প্রভাব, এই প্রভাবগুলো হলো ফলাফল। কুপ্রভাব আর সুপ্রভাব, সুফল আর কুফল, তাই তো? কিছু সুফল আছে, কিছু কুফল আছে। এক কথা জোয়ার ভাটার প্রভাব বা ফলাফলগুলো, তাই তো? সবটাই ভালো প্রশ্ন। এবার ভারতের ভূগোল থেকে যেটা দিয়েছে, উত্তর এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য, এটা ভালো প্রশ্ন আছে। চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ভালো প্রশ্ন। 3 নম্বরে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটাও ভালো। নগরায়নের সমস্যা, এটাও এখন সবথেকে। এই সেটে যা প্রশ্ন দেখলাম, শর্ট বল কিংবা ব্রড বল, সবটাই কিন্তু বেশ ভালো প্রশ্ন, ঠিক আছে? যদিও 2-1টা মানে আসবে না এরকম প্রশ্ন দিয়েছে, কিন্তু ভালো একটা সেট। মানচিত্রগুলো কি কি আছে? মানচিত্র চিহ্নিতকরণ, আরাবল্লী পর্বত, কাবেরী নদী, করমণ্ডল উপকূল। কাবেরীটা বাদ দিয়ে দিস, কাবেরী লিপিড হওয়ার সম্ভাবনা থাকবে না। মহানদী, গোদাবরী, কৃষ্ণা করবি, এগুলো নর্মদা করবি প্রয়োজন হলে, কিন্তু কাবেরী করিস না। করমণ্ডল উপকূল হচ্ছে এটা তামিলনাড়ুর উপকূল, যেটা বছরে 2বার বৃষ্টিপাত হয়, তাই তো? ভারতের মরু অঞ্চলটাতে পারবি। পক প্রণালী, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত পক প্রণালী। ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ভারতের বৃহত্তম কয়াল যেটা ভীমনাথ কয়াল, তাই তো? একটি শুল্কমুক্ত বন্দর কান্দারা, ব্যাকটা দিয়ে দেয়, সেটা দিবে না, তো তোদেরকে লিখে করতে হবে, তাই তো? একটা দিবে। ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল, এটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে? নতুন দিল্লি, সবটাই কিন্তু ইম্পর্টেন্ট।